দুষ্টচক্রগুলো সব জায়গায় আছে। আলুর বাজারে আছে, পেঁয়াজের বাজারে আছে, ডলারের বাজারে আছে। রেমিটেন্স থেকে কিছু বিনিয়োগ হয়, খুব বেশি বিনিয়োগ হয় না, কিন্তু বাকিগুলো চাহিদা সৃষ্টি করে যাতে উৎপাদন হতে পারে। মূল লক্ষ্য কি বাংলাদেশে? মূল লক্ষ্য হচ্ছে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র। মধ্যবিত্ত সঞ্চয় ভাঙতেছে এখন, এবং অনেকের খাদ্য তালিকা থেকে পুষ্টিকর খাদ্য বাদ দিতে হচ্ছে। কালো টাকা সাদা করা যে সুযোগটি সরকার এবার দিল, এবং যেখানে আইন রয়েছে, আইনটি এখনো বাতিল হয়নি, সেটি একটু মনে করিয়ে দিতে চাই। এবং অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে করের সাদা করার জন্য 15% কর দেবে, এবং এখানে তাকে কোনো প্রশ্ন করা হবে না। এটা একেবারে অন্যায় একটা জিনিস। এটা হচ্ছে তাদের অধিকার, তারা কাজ করেছেন, তাদের চাকরির শর্ত অনুযায়ী সেটা তারা পাবেন। এটা তাদেরকে কোনো সহায়তা করা হচ্ছে না। দেশের অর্থনীতির সব সূচকই নেতিবাচক। টানা 15 মাস ধরে উচ্চ মূল্যস্ফীতির কবলে বাংলাদেশ। এই বহুমুখী চাপের মধ্যে পেশ হয়ে গেল 2024-25 অর্থ বছরের জন্য বাজেট, এবং বাংলাদেশ খুব চেষ্টা করছে এই খাতগুলোকে নিয়ে সংস্কারের জন্য বিভিন্ন উদ্যোগও নিচ্ছে, কিন্তু সেই উদ্যোগ সফলতার মুখ দেখছে না। তাহলে এই অর্থ বছরের বাজেটে ছিল মানুষের অনেক প্রত্যাশা অনুযায়ী কি বাজেটটি হয়েছে, সেটি নিয়েই আজকে আমরা আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। স্যার, যে বিষয়টি শুরু করলাম, বাজেটটি পেশ হয়ে গেল, মাননীয় অর্থমন্ত্রীর প্রথম বাজেট, এবং এই বাজেটটি অনেক প্রত্যাশার ছিল, যেহেতু নির্বাচনী সরকারেরও প্রথম বাজেট। আপনার কাছে কি মনে হয় বাজেটটি কেমন হলো? না, বাজেট তো হচ্ছে একটা সাংবৎসরিক ব্যাপার। প্রতি বছরই বাজেট হয়ে আসছে, আগামীতেও হবে, এবং এটার ধারাবাহিকতা থাকে। বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয় এবং বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ করা হয়। কখনো কোনো একটা খাতে জোর দেওয়া হয়, কখনো বা অন্য খাতে জোর দেওয়া হয় ওই বছরের বাস্তবতার আলোকে। তা না হলে মোটামুটি ধারাবাহিকভাবে চলে। কৃষিতে কিছু হয়তো বেশি দেওয়া হলো, শিক্ষায় কিছু কমানো হলো বা কিছু বাড়ানো হলো, এটা চলতে থাকে। কোনো কোনো বছর কোনো বিশেষ অবস্থার সৃষ্টি হয়, একটা বড় বন্যা হয়, তখন ওই দিকে একটু বেশি নজর দিতে হয়, বা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল, তার একটা প্রতিফলন বাংলাদেশে পড়বে, সেদিকে নজর দিতে হয়। তা না হলে এটা মোটামুটি চলমান একটা, আমরা জানি। এইবারের সমস্যার সবচেয়ে বড় সমস্যা, যেটা সরকার নিজেও বলেছে এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও সেটা 1 নম্বর সমস্যা হিসাবে চিহ্নিত করেছে, মূল্যস্ফীতি। তো কাজেই এইবার বাজেটে সংকোচনের একটা কথা আছে। এবার প্রতি বছরই বেশ কিছু আকার বড় করা হয়, এবার সেরকম করা হয়নি, মাত্র 20,000 কোটি টাকার মতো বাড়ানো হয়েছে। আর আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এর অনুকূলে, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে। একটা হচ্ছে যেমন পণ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্য শুল্ক কমানো হয়েছে। আরেকটা হয়েছে বাজেটে ঘাটতিটা কম রাখার একটা কথা বলা হয়েছে। তো এসি একটা ব্যাপার হচ্ছে, অর্থমন্ত্রীর হাতে অনেকগুলো হাতিয়ার তো নাই, যে হাতিয়ারগুলো আছে সেগুলি প্রয়োগ করার চেষ্টা করেছেন। আর আর্থিক নীতিতে আগের থেকেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যখন করার কথা ছিল বলে আমরা মনে করেছিলাম, তখন করা হয়নি, কিন্তু দেরিতে হলেও যেমন সুদের হার বাড়ানো হয়েছে। এটা অন্যান্য দেশে কাজ করেছে, ভারতে কাজ করেছে, শ্রীলঙ্কায় কাজ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছে, যুক্তরাজ্যে কাজ করেছে, কিন্তু বাংলাদেশে সেটা কাজ করছে না। তো কাজেই এই যে নতুন আরও দুইটা পদক্ষেপ, সেটা তো সময় লাগবে। ইতিমধ্যে দেখা গেছে বাজেটের পরে সবসময় হয়ে থাকে দ্রব্যমূল্য বেশ কিছু আবার বেড়ে গেছে। তো বাস্তবে তারা লক্ষ্য নির্ধারণ করেছেন মূল্যস্ফীতি হবে 6.5%। তো এখানে একটা প্রশ্ন আছে, 6.5%, তার যুক্তিটা কি? তো যুক্তি কিছু দেওয়া হয়নি। গত এই যে চলতি বাজেট যেটা আছে 23-24, সেখানে 6% ধরা হয়েছিল, কিন্তু 6%-এর ধারে কাছে আমরা আসতে পারি না। আমরা তো বরং সম্প্রতি এটা 10-এর উপরে চলে গেছে, বেড়ে গেছে। তো এইবার 6.5% করা হলো।
যুক্তিটা কি প্রথমত, তো যুক্তিটা জানলে আমরা প্রতিকার তো যা সাধারণভাবে নেওয়া হয় সেটা তো করার চেষ্টা করা হচ্ছে, তো কাজ করছে না কেন, এটা প্রশ্ন। এটার একটা উত্তর আছে, সেই উত্তরটা হচ্ছে যে বাংলাদেশে দুষ্ট চক্র আছে অনেকগুলি, যেটাকে সিন্ডিকেট বলা হয়। এই দুষ্ট চক্রগুলো সঠিক নীতি বা পদক্ষেপকে কাজ করতে দেয় না যদি তাদের স্বার্থে আঘাত লাগে, এবং অনেকেরই স্বার্থে আঘাত লাগছে। মানে সুদের হার বাড়ানো হলে যাদের সমস্যা হবে, যারা ঋণ নেয়, তারপরে অন্যান্য পদক্ষেপের জন্য যারা মনে করে যে তাদের ক্ষতি হচ্ছে, এটা দেখা যায় যে এই যে দুষ্টচক্রগুলো সব জায়গায় আছে। আলুর বাজারে আছে, পেঁয়াজের বাজারে আছে, ডলারের বাজারে আছে। সম্প্রতি আমরা দেখলাম বিদেশে মানুষ আগেতেও ছিল, কিন্তু সম্প্রতি এটা সামনে এসছে বিদেশে মানুষ পাঠানোর ব্যাপারে, আমাদের শ্রমশক্তি পাঠানোর ব্যাপারে। যেমন মালয়েশিয়াতে প্রায় 17 না 18 হাজার যারা যেতে চেয়েছিলেন যেতে পারেননি এই দুষ্টচক্রগুলোর কারণে। তো কাজেই সবচেয়ে এখন বাস্তব বাজেট তো যেরকম হয়েছে, হয়তো বলতে পারি আমি যে শিক্ষা আর একটু বেশি দেওয়া উচিত ছিল, বা সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বাড়ানো যতটা হারে বাড়ানো উচিত ছিল সেটা আমি বলতে পারি, বা আমি অঙ্কও বলতে পারি যে এতটুকু বাড়ানো উচিত ছিল। কিন্তু যেটুকু দেওয়া হয়েছে সেটুকুই সঠিক বা বাস্তব হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন আসলে। আপনি মূল্যস্ফীতির কথা তুলছিলেন যে দুষ্টচক্র আছে, বাজারে সিন্ডিকেট রয়েছে, মধ্যস্বত্বভোগী যাদের বলে থাকি আমরা, সেই জায়গাটা বাদেও যদি আমরা বাজেটে দেখি 6.5% জন্য একটি চ্যালেঞ্জ নিয়েই কিন্তু বাজেটটি পেশ করলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গায় এই 1% শুল্ক কর কমানো ছাড়াও বিভিন্ন জায়গায় কর হার বাড়িয়ে দেওয়া হয়েছে, অন্যান্য নিত্যপণ্যে কর হার বাড়ানো হচ্ছে, মোবাইল করের উপর কর হার বাড়ানো হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে মূল্যস্ফীতি বেড়েই যাবে। তাহলে এই বাস্তবতার কোনো চিত্র কি বাজেটে আছে কিনা, মানে 6.5% তে চলে যাওয়া? একদিকে তো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, অন্যদিকে সরকারের তো আয় দরকার। আমাদের সরকারের সামর্থ্য সেটা তো নির্ভর করছে সরকার কত কর আদায় করতে পারে, আর অন্য কিছু আয় আছে সেটা খুবই সামান্য। এই কর জাতীয় উৎপাদ যে অনুপাত, সেটা বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে কম যে দেশগুলোতে তার মধ্যে একজন আমরা, 8%-এরও কম। সেটা যদি আমি আশেপাশের দেশের কথা বলি, যেমন নেপালে এটা 18-19%, ভারতে সর্বশেষ আমার জানা মতে 11.2%, শ্রীলঙ্কায় 10.8%, এমনকি একটি দেশ আছে যে দেশ সব সূচকে আমাদের পিছনে, পাকিস্তান, সেই দেশেও 10.3%। অথচ বাংলাদেশে ধনী হওয়ার হার খুবই উঁচু, খুব দ্রুত অনেক মানুষ ধনী হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা ভিন্ন প্রশ্ন। একটি প্রতিবেদন আমরা দেখতে পেলাম, এটা হচ্ছে, কিন্তু কর আদায় হচ্ছে না। এটা আসল ব্যাপারটা এখানে হচ্ছে কি, ওই যে সিন্ডিকেট যোগসাজশ যেটাকে আমি বলি, যারা আদায় করবে, যারা দেবে, তাদের মধ্যে যোগসাজশ থাকতে পারে। তারপরে যারা নিয়ন্ত্রণ করবে, যারা নিয়ন্ত্রিত হবে, তাদের মধ্যে যোগসাজশ থাকতে পারে। যারা তদারকি করবে, নজরদারি করবে, এবং যাদেরকে নজরদারি করা হবে, তাদের মধ্যে যোগসাজশ আছে। তো এই ধরনের একটা যোগসাজশ এবং দুষ্টচক্র, সেগুলি সঠিক যে সিদ্ধান্ত সেটাকেও কাজ করতে দেয় না। সেজন্যে আমরা কিন্তু অগ্রগতি অনেক করেছি। আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি, যে 2011 থেকে 10 থেকে 19 পর্যন্ত যতটা হয়েছে, পৃথিবীর খুব কম দেশে সেরকম হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধি বেড়েছে, সামাজিক খাতে উন্নতি হয়েছে, যেমন শিশু মৃত্যুর হার কমেছে, খর্বাকৃতি শিশুর হার কমেছে, কম ওজনের শিশুর হার কমেছে, নারীর ক্ষমতায়নে আমরা দক্ষিণ এশিয়ায় 1914 সাল থেকে সর্বাগ্রে আছি। যদিও এখনও পথ অনেক বাকি, কিন্তু এই দক্ষিণ এশিয়া আমরা অনেক এগিয়ে আছি। এই সমস্ত অগ্রগতি হওয়ার পরে যখন সমস্যাগুলো দেখা দিল, প্রথমত হচ্ছে করোনা, তারপরে হচ্ছে ইউক্রেন যুদ্ধ, এই সমস্যাগুলো ব্যবস্থাপনা করতে গিয়ে একটু লন্ডভন্ড অবস্থা হয়ে গেছে। এতদিন তো চলছিল এক ধারায়, দুনিয়ার কিন্তু কথাও এক ধারায় বেশি দিন চলে না। 10 বছর চলতে পারে, 15 বছর চলতে পারে, যে খালি অগ্রগতি হবে, সমস্যা থাকবে না, এটা হয় না। কোনো দেশে কখনো হয়নি, বাংলাদেশেও হয়নি। সুতরাং এই সমস্যাগুলো পড়ছে, তাইলে সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টা, সেটা ওখানে অনেকগুলো কিছু পদক্ষেপ যখন নেওয়ার কথা ছিল নেওয়া হয়নি, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এমনভাবে একচোখাভাবে। একচোখা মানে হচ্ছে কি, তুমি যে কোনো একটা
বিষয়ে পদক্ষেপ নিলে এর যে প্রতিফলন অন্যান্য জায়গায় ঘটতে পারে সেটা বিবেচনায় নেওয়া হয় না। একটা উদাহরণ, যেমন ডলারের দাম বাড়িয়ে দেওয়া হলো 110 টাকা থেকে 100, এটা হয়তো বাড়ানো উচিত, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করা, বহুদিন আগে এখন হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো। বলা হলো যে ডলারের বাজারকে আমরা স্থিতিশীল করার জন্য এটা করেছি, কিন্তু তার যে প্রতিফলন ঘটলো মূল্যস্ফীতিতে, তারপরে আরেকটা যেটা রপ্তানি বলা হলো বাড়বে, কিন্তু রপ্তানির যে আমদানি খরচ সেটা তো বেড়ে গেল, খরচ বেড়ে গেল না, কারণ এটা চিন্তা করা হলো না। কাজে একচোখা বহুমাত্রিকতাকে ধারণ করে বিশ্লেষণ করে বাস্তবতাকে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে জানা থাকবে, নিতে পারি আমি এই সিদ্ধান্ত, কিন্তু আমি জানবো যে তার ওই জায়গায় কি প্রতিফলন ঘটতে পারে। এখন হচ্ছে সেটা আমরা জানিই না, হঠাৎ করে ফেললাম। এই হঠাৎ একচোখা, প্রথমত হচ্ছে একচোখা, দ্বিতীয়ত হচ্ছে হঠাৎ, আরেকটা হচ্ছে বারবার পরিবর্তন করা হচ্ছে। যেমন সুদের হার কিভাবে নির্ধারণ করা হবে, এটা 1-2 মাস পরে পরিবর্তন করা হয়েছে। তারপরে পরিবর্তনটা মানুষ বুঝতে বুঝতে আবার একটা পরিবর্তন এসে গেল। তো এইগুলি তো ঠিক না আর কি। যারা সিদ্ধান্ত নেন তাদেরকে পূর্বাপর বিবেচনা করে, বিশ্লেষণ করে কোথায় কি ঘটতে পারে, কারণ অর্থনীতি তো সম্পৃক্ত সব, এটা আলাদা আলাদা করে তো খণ্ডিত করা যায় না। সেখানে আমরা ঠিকমতো ব্যবস্থা করতে পারছি না। আরেকটা হচ্ছে সমন্বয়ের একটা সংকট আছে, কারণ যে কোনো একটা কাজ একটা মন্ত্রণালয়ের মধ্যে নাই, মানে বিভিন্ন মন্ত্রণালয়ে সম্পৃক্ত। অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করবে, অন্য মন্ত্রণালয় বাস্তবায়ন করবে, যেটা বাস্তবায়ন করবে সেখানে হয়তো অন্য আরেকটা মন্ত্রণালয়ের কাজ থাকতে পারে। এই যে সমন্বয় না থাকাতে বাস্তবায়িত হয় না। সেজন্য যে মূল্যস্ফীতি যেটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেই লক্ষ্য অর্জিত হতে হলে যে কাজগুলি একসঙ্গে সমন্বিতভাবে করার কথা, সেটা অতীতে আমরা দেখেছি ঘটেনি। এখন আগামীতে ঘটবে কিনা আমরা জানি না। যদি ঘটে তাহলে অগ্রগতি হবে। এবং 6.5 যেটা বলেছেন, 6.5, এটা আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে এটা অর্জন করা সম্ভব। আপনি বলছেন অর্জন করা সম্ভব, সেই জায়গায় আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, যেটি বললেন একচোখাভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, বাজারে আসলে বা অর্থনীতির আরেক জায়গায় কি হচ্ছে সেটি অবলোকন করি না। কিন্তু আমরা যদি আবার একটু মূল্যস্ফীতি বা বাজারের দিকেই তাকাই, এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের একটি প্রভাব রয়েছে, ইসরায়েল হামাসের একটি প্রভাব রয়েছে, এবং ডলার যে ক্রাইসিস হচ্ছে, বাজারে আপনি গেলেই আমরা যখন প্রশ্ন করি আসলে দামটা বৃদ্ধি পাচ্ছে কেন, তাদের একটা উত্তরই থাকে, ডলারের দাম বেশি, এই জন্য আমরা আমদানি করেছি বেশি টাকা, এই জন্য এটা মূল্য বৃদ্ধি করতে হচ্ছে। এই যে এক জায়গায় দোষ দিয়ে পণ্যের মূল্যটি বাড়িয়ে দেওয়া, এটি কি আসলে এক জায়গারই সমস্যা, নাকি দেশের অভ্যন্তরীণ সমস্যা? কি ওই সুইটাকে এক জায়গায় আটকে যাচ্ছে? সব না, আমি দেশে যেগুলো পণ্য উৎপাদন করি তার সঙ্গে তো আমদানির কোনো সম্পর্ক নাই। অনেকগুলার আছে, যেমন তৈরি পোশাকে আছে 40% আমদানি খরচ আছে। এখন আমি যদি আলু, পেঁয়াজ, তারপরে অন্যান্য সবজি যেগুলো করছি, এগুলো তো সম্পর্ক নাই। হয় কি আমাদের ওই যে মানসিকতা এখন হয়েছে যে সুযোগ পেলেই আমি আবার কিছু অর্থ বানিয়ে নেব আর কি। এই হচ্ছে মূল্যবোধের একেবারে অবক্ষয়। অন্যান্য অনেক দেশে আছে যারা এই বিশেষ সময়ে ছাড় দেয়, ঈদের সময় ছাড় দেয়, বা আমাদের ঈদ তাদের যে এরকম যদি জাতীয় কোনো অনুষ্ঠান আসে তখন তারা ছাড় দেয়। আমাদের এখানে এই সময়ে দেখা যায় যে আরেকটু বেশি বানিয়ে নেওয়া। সবার কথা আমি বলছি না, কিন্তু ব্যবসায়ে অনেকের মধ্যে এটা আছে। তো এখন এটা বাড়ানোর কথা না, যেটা দেশে হচ্ছে, কিন্তু এটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরে করা হচ্ছে। সুতরাং হচ্ছে একটা বলা হয় কি বাজার অর্থনীতি। বাজার অর্থনীতির মধ্যে চাহিদা এবং সরবরাহ, তার মধ্যে একটা সমন্বয় থাকবে। তার মানে হচ্ছে এখানে বাজারকে কাজ করতে দিতে হবে, কিন্তু এখানে যদি তোমার দুষ্ট চক্রগুলো থাকে বাজারকে কাজ করতে দেয় না, একটা হচ্ছে বাজার ফেলিওর করতে পারে অন্যান্য কারণে, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুষ্টচক্রগুলো বাজারকে কাজ করতে দিচ্ছে না। তো কাজেই বাজারও কাজ করছে না। যদিও আমি ঠিক বাজারের একেবারে উদার বাজারে আমি বিশ্বাস করি না, কিন্তু তারপরেও বলবো যে বাজারকে কাজ করতে দিতে হবে বাজার যদি হয়, তো সেখানে সমস্যা আছে। আর ডলার যেখানে আছে সেখানে তো কিছু সমস্যা হবেই। ডলারের দাম যখন বেড়ে গেছে, উৎপাদন মানে আমদানি খরচ বাড়লে সেটার দাম তো বাড়বেই, যেটা আমরা বলতে পারি যে এটা ইন্ট্রিনসিক একটা সমস্যা আমাদের। হ্যাঁ, সেটা হতেই পারে, হচ্ছে। সেই থেকে বললাম যে আগে ডলারের দাম হঠাৎ করে বাড়িয়ে দেওয়া, আস্তে আস্তে বাড়ালে মানুষ সহনীয় অবস্থায় আসতো। হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়ার পরে দেখা গেল যে
যে আমদানিগুলো হচ্ছে খরচ বেড়ে গেছে, সুতরাং সেখানে তো দাম বাড়বেই। এছাড়াও এই যে আমদানি আমরা যেগুলো করছি সেগুলি বিনিয়োগের ব্যাপারে তো আমাদের সেখানেও সমস্যা সৃষ্টি হচ্ছে, নানান ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তবে ডলারের দাম এক জায়গায় স্থির রেখে দেওয়া সেটাও ঠিক না, কারণ মানে অধিক মূল্যায়িত যদি হয়, কিন্তু সেটা করতে হবে আস্তে আস্তে সময় মতো, একসঙ্গে ধপাস করে করা সেটা। এবং এখানে দেখা যায় যে এটা অনেকটা IMF-এর ছাপে করা হয়েছে, শেষের দিকে হঠাৎ করে একদিনে করা হলো। আমাদের নীতি নেব আমাদের অবস্থা বিশ্লেষণ করে। এখন অন্য একটা প্রতিষ্ঠান বাইরের থেকে এসে বলবে তারা কিছু টাকা দিয়েছে, খুব একটা বেশি না, 4.7 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের জন্য আমি মনে করি কিছুই না। কারণ আমাদের এখন জাতীয় যে উৎপাদ যেটা জিডিপি সেটা 465 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে 4 বিলিয়ন তো কিছুই না। তো সেটা আমরা নিয়ে তাদের কথা শুনছি, কিন্তু কিছু কিছু ভালো কথা আছে এখানে। দেখো যে তার অনেকগুলি শর্ত আছে। একটা শর্ত হচ্ছে বিদ্যুতের দাম বাড়াতে হবে, গ্যাসের, এটা সহজে বাড়িয়ে দিচ্ছি আমরা, এখন প্রতি মাসেই বাড়বে। আবার আরেকটা কথা আছে যে কর জাতীয় উৎপাদ অনুপাত বাড়াও, কর আদায় বাড়াও, সেটা করতে পারছি না। কাজেই করতে পারছি যেগুলি সাধারণ মানুষ তাদের উপরে গিয়ে পড়ছে অভিজ্ঞতা, সহজে সেটা করে ফেলা যাচ্ছে। কিন্তু যেটা একটু কঠিন কাজ, যাদের হাত লম্বা তাদেরকে ধরার যেখানে ব্যাপার, সেটা দেখা যাচ্ছে যে ঘটছে না। তারপরে বৈদেশিক মুদ্রার যে 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 আমাদের তহবিল যেটা আছে, সেখানে বাড়তে হলে দুটো দিক থেকে অর্জন বাড়তে হবে, রপ্তানি বাড়তে হবে। রপ্তানি কিছু কিছু করে বাড়ছে, কিন্তু রেমিটেন্স তো অনেক বাড়ছে, খরচ তো কমাতে পারছি না। আমদানি কমিয়েছি, কিন্তু আমদানি কমাতে গিয়ে দেখা যাচ্ছে যে উৎপাদনে যে আমদানিগুলো লাগে, কাঁচামাল লাগে, মেশিনারি লাগে, সেগুলি কমে গেছিলো। এখনও আবার কমানোর কথা আছে। তো আমি আশা করছি যে সেই নজর রাখা হবে, যেগুলি না হলে চল। বিদেশি বিস্কিট দরকার নাই, এরকম বিদেশি সাধারণ জিনিসপত্র অনেক কিছু আছে, সেগুলি বন্ধ করা উচিত। কিন্তু তার মাঝে যদি আবার উৎপাদন যেগুলি লাগবে সেগুলি যদি কমে যায়, তাহলে তো প্রবৃদ্ধির উপরে আঘাত পড়বে। এবং প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%। সেটাও কোন যুক্তিতে করা হয়েছে জানি না। 7.5 করা হয়েছিল গতবার, এখন 6-এর কম এবার হয়েছে। তবে 8-9 বলা হয় নাই, 6.75 বলা হয়েছে। এবং মূল্যস্ফীতিও 6.5 বলা হয়েছে, 4-5 বলা হয় নাই। সেটা আমার মনে হয় একটু বাস্তবতার সঙ্গে কিছু মিল রেখে। কিন্তু সেটা অর্জন করার জন্য যে কাজগুলি আমি এতক্ষণ বললাম, সেই দিকে যদি নজর না দেওয়া হয়, মূলত আমাদের যে দুষ্ট চক্রগুলোকে নিয়ন্ত্রণে না আসলে আমার মনে হয় অর্জন সহজ হবে না। স্যার, আপনার সব কথায় আসলে সুইটি একটি জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, দুষ্ট চক্র এবং সাধারণ মানুষের কথা আমরা কম ভাবছি, এবং বাকি যে অর্থনৈতিক খাতগুলো আছে বা অর্থনৈতিক দিকগুলো আছে সেগুলো চিন্তা আমরা কম করছি। এই দুষ্ট চক্রের দিকে যাব, এবং সাধারণ মানুষের দুঃখের কথাই আমি একটু জানতে চাই। সেটি হচ্ছে করের কথা বলছেন, কালো টাকা সাদা করা যে সুযোগটি সরকার এবার দিল, এবং যেখানে আইন রয়েছে, আইনটি এখনো বাতিল হয়নি, সেটি একটু মনে করিয়ে দিতে চাই। এবং অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে করে সাদা করার জন্য 15% কর দেবে, এবং এখানে তাকে কোনো প্রশ্ন করা হবে না। সুযোগটি সবসময় ধনীদের জন্যই আসে, সেই প্রভাবটি আসলে গরিবের গায়ে আসলে কতটুকু লাগে, বা এই সুযোগটাকে কিভাবে ন্যায্যতা মনে করছেন? এটা একেবারে অন্যায় একটা জিনিস। এটা হচ্ছে কি যে কালো বানিয়েছে টাকা, তার মানে একটা চুরি, এক ধরনের চুরি, তাই না? করে টাকা বানিয়েছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে, কোনো প্রশ্ন করা হবে না, তুমি 15% কর দিয়ে সাদা করে ফেলো। আর যে অর্জন করে সৎভাবে দিতে চাচ্ছে, তার যদি একটা পরিমাণের বেশি অর্থ হয়, সম্ভবত 38 লাখ না কত বলা হয়েছে, তাকে 30% দিতে হবে। তার মানে হচ্ছে সৎ যে, তার উপরে আমরা খড়গহস্ত হচ্ছি, আর যে অসৎ তাকে খুব সহজভাবে নিয়ে টেনে তোলার একটা সুযোগ করে দিচ্ছি। এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা ন্যায়ের বিচারে একেবারেই অগ্রহণযোগ্য। কিন্তু এটা অতীতেও দেওয়া হয়েছে, তারপরে দেখা যায় যে খুব বেশি কিন্তু পাওয়া যায় না। কিছু কিছু খাত বলা হয় জমি কিনা, বাড়ি করা ইত্যাদি, সেখানে একটু হয়, কিন্তু তারপরে বেশি হয় না। আর এর একটা বড় কারণ হচ্ছে এটা নাই দেশে।
যারা কালো টাকা বানিয়েছে তারা তো ওইগুলো বিদেশে পাঠিয়ে দিয়েছে বেশিরভাগ। সুতরাং এখানে তাদের এখন বিদেশ থেকে আনার ব্যবস্থা যদি করা যায় তাহলে সেটা ভিন্ন কথা। তা আমার মনে হয় এবার খুব একটা বেশি কিছু পাওয়া যাবে না, কিন্তু আসল ব্যাপারে হচ্ছে কি অন্যরা উৎসাহিত হবে কালো টাকা। এখন একজন যদি সৎভাবে দেয় তার 30% দিতে হবে, দেবে কেন? সেটা কালো বানাবে, কারণ পরের বছর সে 15% সেটাকে সাদা করে নেবে। তো এই যে বৈপরীত্য অনেকগুলি হচ্ছে কি যে ভেবে চিনতে করি না। আমাদের মূল লক্ষ্য কি বাংলাদেশে? মূল লক্ষ্য হচ্ছে 2008 সালের নির্বাচনী ইশতেহারে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ঘোষণা করেছিলেন, অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে যে সব মানুষের অধিকার, যেগুলি অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সেগুলি নিশ্চিত হওয়ার ব্যবস্থা করবে। সব মানুষ মানে সাধারণ মানুষ, তারাও আছে এর মধ্যে, মানে সব আছে। বঙ্গবন্ধুর একটা কথা আছে এখানে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তার মানে যারা পিছিয়ে আছে, যাদের সামর্থ্য কম, যাদের প্রতিবন্ধকতা এমন তারা বেরিয়ে আসতে পারছে না, তাদের দিকে নজর দিতে হবে। এখানে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তাতে দেখা যায় যে যাদের আছে তারা আরও বেশি সুযোগ পেয়ে আসছে। বৈষম্য সেই জন্যই বাড়ছে। আমাদের অনেক অগ্রগতি করেছি, তাই আগেই বলেছি, সামাজিকভাবেও করেছি, কিন্তু মূল যে এর থেকে যারা লাভবান বেশি হচ্ছে তারা হচ্ছে যাদের সামর্থ্য আছে ইতিমধ্যেই, যাদের আর্থিক সমস্যা আছে, ক্ষমতার সামর্থ্য আছে, তারাই, চেয়ারের সামর্থ্য আছে, যাদের উঁচু চেয়ার, যাদের ক্ষমতা অনেক বেশি, যাদের সম্পদ অনেক বেশি, তারাই এগুলো নিয়ে যাচ্ছে। কাজে আমাদের যে অর্জন এবং লক্ষ্য যেগুলি আমাদের সামনে, মুক্তিযুদ্ধের চেতনায় হচ্ছে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, সবার অধিকার নিশ্চিত হতে হবে এবং সবাই মানব মর্যাদায় বসবাস করবে। এবং সেটা এই যে 2008 সালের নির্বাচনী ইশতেহারে সেটা পরিষ্কার করে বলা আছে। তো আমরা যদি সেই পথে যেতে হয় তাহলে আমরা যে সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো নেব সেখানে দেখতে হবে যে সাধারণ পিছিয়ে পড়া মানুষের কতটা উপকার হচ্ছে। মুখে মুখে বললে হবে না, বাস্তবে সেটা করতে হবে। আর যদি সুযোগ সুবিধাগুলো এমনভাবে তৈরি করা হয় যারা এমনিই তারা শক্তিশালী এবং এর সুযোগে যদি তাদের শক্তি আরও বাড়ে, আর যারা পিছিয়ে আছে, যেমন মূল্যস্ফীতি যদি না কমে, সাধারণ মানুষের উপর চাপ বেশি পড়ছে। যাদের অনেক টাকা আছে তাদের কি আছে, কয়েক টাকা বেশি খরচ হলো, এমনিতেই তারা অনেক টাকা খরচ করে, না হয় আরও কয়েক টাকা খরচ হলো, তাতে কিছু আসে যাবে না। কিন্তু যে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত, অনেকেই গবেষণা কয়েকটা দেখেছি, আমি নিজে করিনি, কিন্তু গবেষণায় দেখেছি যে মধ্যবিত্ত সঞ্চয় ভাঙতেছে এখন, এবং অনেকের খাদ্য তালিকা থেকে পুষ্টিকর খাদ্য বাদ দিতে হচ্ছে, খরচ কমিয়ে নিয়ে আসছে, কমানোর জন্যে, কারণ আয় কমে গেছে। তো এটা তো বঙ্গবন্ধুর যে চিন্তা দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, সেই দিকে যাচ্ছে না। শেখ হাসিনার যে চিন্তা কল্যাণ রাষ্ট্র, সেই দিকেও যাচ্ছে না। সুতরাং আমাদেরকে লক্ষ্য ঠিক রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা এবং যে ঘোষণাগুলো আছে সেই ঘোষণাগুলোর অনুকূলে কাজ করা। সেটা দেখা যায় যে অনেক সময় যে পদক্ষেপ নেওয়া হয়, আবার বিশেষ করে বাস্তবায়ন, যেমন ধরো উন্নয়ন বাজেট একটা আছে, তার বড় অঙ্ক একটা এবার করেছে 2,65,000 কোটি টাকা। গত বছরও কাছাকাছি ছিল, খুব ইয়েটা 63 ছিল বোধহয়, সামান্য কিছু বাড়িয়েছে। এটা গত 3 বছরের হিসাব আমি দেখেছি। প্রথম 3 মাসে বাস্তবায়িত হয় মাত্র 5-6%, দ্বিতীয় 3 মাস মানে 6 মাসে বাস্তবায়িত হয় 15-16%, আর 9 মাসে বাস্তবায়িত হয় 25-26%। তারপরে শেষের যে 3 মাস থাকে তখন ওইটা অঙ্কটা কমায় নিয়ে আসা হয়, বরাদ্দটা কিছুটা কমায় নিয়ে এসে 80-90% বাস্তবায়িত হয়। তাড়াহুড়া করে শেষের 1-2 মাসে তো ভালো কাজ হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এখানে কারণ নয়-ছয় করার অনেক সুযোগ বেড়ে যায়, এবং নয়-ছয় করার লোকের তো কোনো অভাব নেই বাংলাদেশে, সুতরাং তারা সেটা করেন, তাদের পকেট বড় হয়। তো এই সমস্যাগুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এবং সেটা আমি এখন ঘুরে ফিরে এক জায়গায় আসি, সব জায়গায় যে আলুর বাজার থেকে ডলারের বাজার পর্যন্ত যে দুষ্ট চক্রগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণে না আনলে যত সুস্থ পলিসি হোক, সঠিক পলিসি হোক এবং পদক্ষেপগুলো যত সঠিকভাবেই নেওয়া হোক, সেটা বাস্তবায়ন
করা সহজ নয়। জি, দুষ্ট চক্রের কথা বারবার বলছেন এবং আপনি যে জিনিসটি নিয়ে সবসময় গবেষণা করেন সেটি হচ্ছে একদম প্রান্তিক জনগণ নিয়ে, জলবায়ু নিয়ে। এবার যে সামাজিক নিরাপত্তা খাতে আমরা দেখতে পাচ্ছি 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে বরাদ্দ। আপনি কি মনে করছেন যে এই এখন যে পরিস্থিতি বিরাজমান সেই পরিস্থিতিতে আসলে এতটুকু বরাদ্দ বাড়ানোতে কোনো সুফল আমরা এখানে পেতে চলেছি? আরেকটা ব্যাপার আছে, এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে পেনশন আছে। আচ্ছা, মানে সরকারি চাকরি যারা করেছেন তাদেরও আছে, তারা যে পেনশন পাবেন সেটা এর মধ্যে যুক্ত অন্তর্ভুক্ত। রয়েছে। এটা আমরা বহুদিন থেকে বলছি যে এটার সঙ্গে যুক্ত হওয়ার কথা না। এটা হচ্ছে তাদের অধিকার, তারা কাজ করেছেন, তাদের চাকরির শর্ত অনুযায়ী সেটা তারা পাবেন। এটা তাদেরকে কোনো সহায়তা করা হচ্ছে না। তাদের একটা মানে তারা একটা সমস্যার মধ্যে আছে, তাকে সহায়তা করে এগিয়ে নিয়ে আসে না, এটা তাদের প্রাপ্য। সুতরাং এটা এর সঙ্গে যায় না, এটা আলাদা করতে হবে। তো আলাদা করলে দেখা যায় যে অনেক কমে যায়, অনেক বড় একটা অঙ্ক দেখা যায়, তো কমে যায়। তবুও সেই দিকে কিছুটা বেড়েছে, এবার সংখ্যাও বাড়ানো হচ্ছে, সেটা আমি মনে করি একটা ইতিবাচক দিক। যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বিভিন্ন কারণে বা দুর্বল আছেন, তাদেরকে সহায়তার পরিমাণটা এবং সংখ্যাটাও বাড়ানো হচ্ছে, সেটা একটা। কিন্তু সরকারের সামর্থ্য দরকার, তো সামর্থ্য না থাকলে কী করে করবে? সরকারে তো বললাম 8% কম হচ্ছে সরকারের যে কর জাতীয় উৎপাদ অনুপাত, আর রাজস্ব এবং যে জাতীয় উৎপাদের অনুপাত সেটা হচ্ছে 10% কম আমাদের রাজস্ব যুক্ত করলেও। এবার যেটা দেওয়া হয়েছে এটা তো 10%-এরও কম। তার মানে হচ্ছে ঋণ করতে হবে, এবং বাংলাদেশ সবচেয়ে বেশি ব্যয় করে ঋণের সুদ পরিশোধে। তো ঋণ করতে হবে, না হলে তো সরকার যেটা করতে চায় সেটা করতে পারবে না। তো ঋণের তো দুটো উৎস, একটা হচ্ছে বিদেশ, একটা হচ্ছে দেশে। তো দেশে ব্যাংক থেকে নিতে পারে, সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয়পত্র বা ইত্যাদির মাধ্যমে নিতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্র বাড়ছে না, ব্যাংক থেকে এবার বেশি করে ঋণ নেবে। এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে ব্যাংক থেকে নিলে পরে সরকার যারা বিনিয়োগ করতে চায় তারা হয়তো টাকা পাবে না। আর আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়ার চেয়ে এটা ভালো, এই ব্যাংকিং যে খাত আছে সেখান থেকে নিচ্ছে। কিন্তু এখানে যদি বিনিয়োগের উপর অভিঘাত পড়ে, বিরূপ প্রভাব পড়ে, টাকা যদি না পায়, তাহলে তো সমস্যা এখানে সৃষ্টি হবে। মানে আমাদের প্রবৃদ্ধি যেটা 6.75% করেছি, সেটা তো হতে হবে। তো এই ধরনের নানান ধরনের টানাপোড়েন আছে। তো এগুলি ওই যে বলছিলাম আগে, যে পূর্বাপর চিন্তা করতে হবে। একটা পদক্ষেপ খালি যেটা আমার লক্ষ্য সেটা না, এর লক্ষ্যের বাইরেও অনেক প্রতিফলন ঘটে, সেগুলি বিবেচনায় নিতে হবে। আর একটা হলো বরাদ্দের ব্যাপার। তো বরাদ্দের পরে যে কাজ হচ্ছে কিনা সেটা তো আরও বড় ব্যাপার। সেখানে যেমন ধরো যারা গাফিলতি করে, যারা সময়মতো কাজ করে না, টাকা ছাড় করতে হয়, টাকা আসে, তারপরে এটা প্রকল্প তৈরি করতে হয়, তারপরে তো নানান প্রক্রিয়া আছে, সেটা করতে করতে সারা বছরই চলে যায়। তাদেরকে জবাবদিহির মুখোমুখি করতে হবে। বাজেট শুরু করতে হবে বাস্তবায়ন একেবারে গোড়ার থেকে, প্রথম থেকেই। সেটা তো হয় না, আমি বললাম তো উন্নয়ন বাজেটে কত কী হয়। তো এই জায়গায় যদি আমরা না পরিবর্তন করি, তাহলে এই যে ধারাবাহিকভাবে এটা চলতে থাকলে শেষের দিকে অগ্রগতি হচ্ছে, কিন্তু যতটা হওয়া সম্ভব ততটা হচ্ছে না। সবাইকে অন্তর্ভুক্ত করে যে অন্তর্ভুক্তির কথা উন্নয়নের কথা বলা হচ্ছে, টেকসই উন্নয়ন, সেটা ঘটছে না। কল্যাণ রাষ্ট্র তো বাদ দিয়ে দিলাম, টেকসই উন্নয়ন যেটা আমরা এখন বাস্তবায়ন করার চেষ্টা করছি, সেটাই কি বলা হয়, কাউকে বাদ দেওয়া যাবে না। এখানে কতটুকু বাদ দেওয়া যাবে না সেটা বলা হয়নি, সেই জন্য আমি কল্যাণ রাষ্ট্রের কথা বলি। টেকসই উন্নয়ন বললেও অন্তর্ভুক্তি আছে এর মধ্যে, কিন্তু সেটা একেবারে পরিষ্কার না। কিন্তু সবাই যেটা বুঝে কল্যাণ রাষ্ট্র বললে, যে সবার অর্থনৈতিক একটা অধিকার যা আছে সেটা নিশ্চিত করতে হবে, সামাজিক অধিকার নিশ্চিত করে কল্যাণ রাষ্ট্র বললে। বয়স যাদের আছে তাদের যে সেবা প্রয়োজন সেটা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে, এই সবগুলো কিন্তু কল্যাণ রাষ্ট্র বলে আসে। টেকসই বললে সে ওটা আসে না। আমি অন্তর্ভুক্তি, ঠিক আছে, 10 টাকা দিয়ে অন্তর্ভুক্তি হয়, 10 কোটি টাকা দিয়ে অন্তর্ভুক্তি হয়, আমি কোন পর্যায়ে অন্তর্ভুক্তি করতে চাচ্ছি। কাউকে বাদ দেব না সেটাও ঠিক আছে, তাকে আমি একটা 100 টাকা বা 200 টাকা একটা দিয়ে তাকে আমি অন্তর্ভুক্ত করে ফেললাম, বাদ দিলাম না, তাতে তো হবে না। তার যে এগিয়ে যাওয়ার যে পথ, তার যে শুধু দারিদ্র থেকে বেরিয়ে না, তার স্বাবলম্বী হবে, তারপরে টেকসই উন্নয়নের দিকে যাবে, সেটা যে পথ, সেই পথ সৃষ্টি করতে হবে।
এবং সেই জন্য কল্যাণ রাষ্ট্রটা আমি খুব পছন্দ করি। কল্যাণ রাষ্ট্র বললে সেই সবগুলো বোঝায়। তো আমরা মূল লক্ষ্য আমাদের কিন্তু ঠিক আছে, আমি তো বললাম বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত লক্ষ্য যেগুলো নির্ধারণ করেছেন একেবারেই ঠিক। ইদানিং যেটা বলা হচ্ছে উন্নত এবং স্মার্ট দেশ করবো আমরা, 31 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হব, আমি সেটার সঙ্গে যুক্ত করতে চাই 2008 সালের যে কল্যাণ রাষ্ট্র। তো উন্নত, স্মার্ট এবং কল্যাণ রাষ্ট্র, খালি শুধু উন্নত এবং স্মার্ট না। উন্নত স্মার্ট আমরা হয়ে যাব সবাইকে অন্তর্ভুক্ত না করেও, কারণ অনেক টাকা যদি কয়েকজনের হয় এটা গড়, তো গড় আয় তো আমাদের উচ্চ মধ্যম আয়, উচ্চ আয় সবই সম্ভব সবাইকে অন্তর্ভুক্ত না করে। এমনকি সারা বিশ্বে এখন দেখো বাজার অর্থনীতি যেটা নব্য উদারতাবাদ, যেটা শুরু হয়েছিল 70-এর দশকে ওয়াশিংটন কনসেনসাসের মাধ্যমে, যেখানে বলা হয়েছিল সব কিছু বাজারে ছেড়ে দিতে হবে, তার ফলে কি দাঁড়িয়েছে? বিশ্বে যত সম্পদ সৃষ্টি হয়েছে তার 76% মাত্র 10% ধনীর হাতে, আর এরপরের যে 40% মাঝখানের তাদের হাতে হচ্ছে 22%, আর নিচের যে 50% তাদের হাতে হচ্ছে 2%। এটা সারা বিশ্বের চিত্র। বাংলাদেশ আমরা ওই দিকে যেতে চাই না, সেখান থেকে আমরা খানিকটা ভালো আছি, যদিও আমাদের এখানে বৈষম্য প্রকট, কিন্তু বিশ্বের যে চিত্র সেখান থেকে আমরা খানিকটা ভালো আছি এখনও। আমরা ভালো থাকতে চাই, যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই পথে যেতে চাই। আমরা যেতে চাই মুক্তিযুদ্ধের চেতনার দেশ যেভাবে গড়তে হয় সেই দিকে যেতে চাই। সেজন্যে আমরা চাচ্ছি যে এই দুষ্ট চক্রগুলোকে দমন করে যারা এটা হতে দিচ্ছে না, এই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে অর্জনটা করেছেন গত 8-10 বছরে, সেটাকে ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই, সেটাকে আরও সুসমন্বিত করতে চাই, সেটাকে আরও ত্বরান্বিত করতে চাই। সেটা করতে হলে দুষ্ট চক্রগুলোকে দমন করে যে পথটা নির্দেশিত আছে আমাদের সেই যে নীতিতে, সেইভাবে সবাইকে অন্তর্ভুক্ত করে এগোতে হবে। জি, আপনার সেই আশাগুলো আসলে পূরণ হোক, সেটাই আসলে বাস্তবসম্মত একটি বাজেট হবে। স্যার, শেষ প্রশ্ন চলে এসেছে এবং খুব ছোট্ট করে জানতে চাই, এই যে বিনিয়োগের জায়গাটি, আপনি জলবায়ু নিয়ে কাজ করেছেন, পরিবেশ নিয়ে কাজ করেছেন, আমরা জানি সরকারের পক্ষে সব একা সম্ভব না, কিন্তু এই যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে হারটি, সুদের হার বাড়িয়ে দেওয়া যে পরিমাণটি, সেখানে বিদেশি বলবো না, বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। জলবায়ু বা পরিবেশগত পরিবর্তনের জন্য আমাদের বেসরকারি বিনিয়োগ অনেক বড় একটি অংশ কাজ করে, সেখানে কতটুকু প্রভাব পড়তে পারে? প্রথম জলবায়ু পরিবর্তন একটু বলি। জলবায়ু পরিবর্তন আমরা কিন্তু দায়ী না, আমরা ভুক্তভোগী। এটা তো বর্তমান উন্নত বিশ্ব সেটা মূলত দায়ী। তারপরে আরও কিছু দেশ আছে, উন্নয়নশীল দেশ, যারা এখন গ্রিন হাউস গ্যাস অনেক নিঃসরণ করছে, সেটাকে চালিয়ে যাচ্ছে, এটা খারাপের দিকে যাচ্ছে। 23 সাল ছিল সবচেয়ে বেশি উষ্ণ যতদিন থেকে তথ্য রাখা হচ্ছে, 24 সাল তার চেয়ে বেশি হবে। সুতরাং আমরা তো অতি সামান্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে থাকি, সুতরাং আমরা এটা মোটেই দায়ী না। এই ভুক্তভোগী আমরা, এই অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশ সরকার কিন্তু এখানে অনেক বিনিয়োগ করে, বাইরের থেকে আমরা বছরে 1 বিলিয়নের বেশি পাই না আমার হিসাব অনুযায়ী, আর সরকার খরচ করে 5-5.5 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। তো এখানে একটা সমস্যা আছে, অগ্রাধিকার নির্ধারণ করা হয় না, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সেখানে অগ্রাধিকার নির্ধারণ করে যদি আমরা কাজ করি, আমরা কিছু মানুষকে আর একটু বাঁচাতে পারি, আর একটু সহায়তা করতে পারি একটু ভালো জীবনের জন্য। কিন্তু অবস্থা খারাপের দিকে যাবে, তো কতদিন আমরা সেইটা করতে পারবো, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে বিনিয়োগ যেটা হচ্ছে না, বিদেশি বিনিয়োগ তো আসছে না। বিদেশি বিনিয়োগ আমরা কিন্তু অনেক ধরনের ছাড় দেওয়া আছে, তারপরেও এখানে আসছে না। একটা বড় কারণ হচ্ছে এখানে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বাইরে একটা সমস্যা আছে। যদিও গত 8-10 বছর আমাদের স্থিতিশীল ছিল, কিন্তু পেছনে বাইরে থেকে মনে করে যেন কোনো একটা সমস্যা থাকতে পারে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হতে পারে যেটা হয়, সেটা হচ্ছে দীর্ঘসূত্রতা। এখানে একটা বিদ্যুৎ পেতে গেলে অনেক সময় লাগে, তারপরে অন্য সেবা পেতে গেলে অনেক সময় লাগে, লোকজন এসে ঘোরাফেরা করে চলে যায়। তো এইগুলো নীতিতে কিন্তু আছে, সব অনেক সুযোগ দেওয়ার ব্যাপার আছে, কিন্তু বাস্তবে গিয়ে সমস্যা হয়। এখানেও আবার এই দুষ্ট চক্রগুলো আছে, যারা সঠিক সময়ে সঠিক কাজ করে না, এবং সঠিক কাজ করতে হলে এখন তাদের বেতন ভাতা তো পাচ্ছে, তার আরও কিছু তাকে না দিলে পরে কাজ আগায় না। তো বাইরের লোকজনের সেটা তো বেশি দিন করবে, সেই জন্য ভিয়েতনাম অনেক বেশি তাদের বিনিয়োগ বাইরের, আমাদের এখানে হচ্ছে না। নীতির কিন্তু সমস্যা নাই, সমস্যা হচ্ছে যারা ওই নীতিকে বাস্তবায়ন করেন, সেই জায়গায় সমস্যা। তো আমাদের এই সমস্যাগুলো সমাধান না করলে বিনিয়োগও বাড়বে না, আর বিদেশি বিনিয়োগ কম আসবে। বিনিয়োগ তো এক জায়গায় স্থির আছে, জাতীয় উৎপাদের যে অনুপাত, যেটা
বেসরকারি বিনিয়োগ এক জায়গায় স্থির আছে কিন্তু কয়েক বছর থেকে। সরকারি বিনিয়োগটা বাড়ছে কিন্তু ওটা কমে যাচ্ছে না। অনুপাত হিসাবে ঠিক আছে, অঙ্কটা একটু বাড়ছে, কিন্তু এটা আর অনেক বাড়াতে আমাদের লক্ষ্যটা হচ্ছে অনেক দূর যাওয়া, তাই না? লক্ষ্য হচ্ছে আমরা উন্নত দেশ হব, তাহলে তো বিনিয়োগ অনেক বেশি বাড়তে হবে, 30% রাখলে হবে না আমাদের জাতীয় উৎপাদের, এটাকে বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো আবার একটা হচ্ছে কি যে এটা যদি খালি ধনীদের হাতে যায় তাহলে তো আমার মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন হবে না। সুতরাং বিনিয়োগ লাগবে, কিন্তু বিনিয়োগ হতে হবে সবাইকে অন্তর্ভুক্ত করে। গ্রামীণ খাতে, যেটা সরকারের নীতি হচ্ছে আমার গ্রাম আমার শহর, সেখানে বেশ কিছু কাজ হয়েছে, অনেক বেশি হওয়া যায়। ক্ষুদ্র উদ্যোগ যেগুলি ক্ষুদ্র উদ্যোগ গ্রামে গ্রামে ছড়িয়ে আছে, সেখানে সরকারের সমর্থন আছে, সেটা আরেকটু সম্প্রসারিত করা যায়। কৃষিতে অনেক বেশি অগ্রগতি আমাদের হয়েছে, কৃষি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। মূলত করোনাকালে আমাদের খাদ্য সংকট হয়নি, অন্যান্য অনেক দেশে খাদ্য সংকট হয়েছে। কৃষির দিকে সরকারের নজর আছে, এখানে অর্থ বেড়েছে, এটা আমি প্রশংসা করছি। যান্ত্রিকীকরণের দিকে আমরা যাচ্ছি, কিন্তু সেখানে পাশাপাশি চিন্তা করতে হবে যে যান্ত্রিকীকরণের কারণে যদি কারো কাজ না থাকে, বেকার হয়ে যায়, তাদেরকে অন্য খাতে, সেজন্য হচ্ছে গ্রামীণ ও কৃষি খাতকে আরও সম্প্রসারিত করতে হবে। এটা অনেক হয়েছে, কিন্তু আরও দরকার আছে। তো কাজে আমাদের অনেকগুলি বেশ বিতের অনেকগুলি জায়গা শক্ত আছে। একটা হলে কৃষি এবং গ্রামীণ খাত, আরেকটা হচ্ছে রেমিটেন্স। যত অসুবিধাই হোক, হুন্ডি করুক, তারপরেও কিন্তু এটা বাড়ছে। তো রেমিটেন্স থেকে কিছু বিনিয়োগ হয়, খুব বেশি বিনিয়োগ হয় না, কিন্তু বাকিগুলো চাহিদা সৃষ্টি করে যাতে উৎপাদন হতে পারে। সুতরাং রেমিটেন্সের অনেক একটা বড় অবদান আছে, কিন্তু যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে আমরা যথাযথ সম্মান দিই না। এখানে আসলে নানান ধরনের হেনস্থা করি, সেটা তো বাদ দিতে হবে। এদেরকে অনেকেই রেমিটেন্স যোদ্ধা বলছেন। তো রেমিটেন্স তারা পাঠাচ্ছে অনেক কষ্ট করে, বাইরে অনেক কষ্ট করে কাজ করতে হয়, টাকা পায়, কিন্তু সেই কষ্ট করে যে টাকাটা পাঠাচ্ছে, তারা যখন দেশে আসে তার সুটকেস খুলে লন্ডভন্ড অবস্থা করে দেওয়া হয়, তাকে সম্মান দেওয়া হয় না। তো এই কতগুলো আমাদের জাতীয় চরিত্রে একটা সমস্যা আছে। মূল্যবোধের অবক্ষয় হয়ে গেছে সাংঘাতিকভাবে, আমাদের নৈতিকতার অবক্ষয় হয়ে গেছে, পরার্থপরতা তো নাই, কাউকে আমরা চাই না, আমি চাই, আর কেউ নাই। এবং এই সবগুলোর যদি যোগফল করি, দেশপ্রেমের অনেক ঘাটতি সৃষ্টি হয়ে গেছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ আলোচনা শুনলেন এবং আলোচনার মাধ্যমে যে বিষয়টি বারবার উঠে এসেছে সেটি হচ্ছে বাজেট যেমনই হোক সেই বাজেটটুকু বাস্তবায়নের পথে যাওয়া উচিত, বাংলাদেশের নিরিখে বাস্তবায়নটি করা উচিত। কিন্তু সেই বাস্তবায়নের পথে আমরা দেখছি কিছু বেশ দুষ্ট চক্র রয়েছে, নীতি নৈতিকতার অভাব রয়েছে, মূল্যবোধের অবক্ষয় ঘটছে। এই সকল সমস্যার সমাধান হোক, একটু উন্নত বিশ্বের বাংলাদেশে একটু উদাহরণ হিসেবে তৈরি হোক, সেটাই আমরা চাই। আজকের আলোচনায় আপনাদের আজকে এখানে সমাপ্তি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।